আজকে কিন্তু বাইরে বেশ ঝলমলে আর সোনালি রৌদ্র, সেই সাথে ভালো বাতাসও আছে। আর এরকম ঝলমলে রৌদ্র পেলেই আমাদের যে গৃহিণীদের চিরচেনা রূপ আছে সেটা বেরিয়ে আসে। ছোটোবেলা থেকেই দেখে এসেছি, যখনই বাইরে এরকম ঝলমলে রৌদ্র দেখতো আমাদের মা খালারা পাল্লা দিয়ে শুকানোর কাজে লেগে যেত। কি কি আবার এই যে কাঁথা বালিশ কম্বল আর ঘরে যদি কোনো মশলাপাতি থাকে তাও। এত সুন্দর ঝলমলে রৌদ্র দেখে কিন্তু আমিও সেই মা খালাদের মতো একই কাজে লেগে পড়েছি। কিছু কিছু মশলা আছে যেগুলোতে খুব দ্রুত ছাতকোড়া পড়ে যায়। যখনই বাজার থেকে সেই মশলাগুলি নিয়ে আসা হয়, আমি এভাবেই 2-3 দিন কড়া রোদে শুকিয়ে তারপর বয়মে করে রেখে দিই। এতে করে মশলাটা ছাতকোড়া তো পড়েই না এবং বহুদিন পর্যন্ত সেটা ভালো থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকাল 10টা থেকে আমি আমার ভিডিওটি শুরু করেছি। সকালকার টুকটাক কাজকর্ম তো সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন একটু গাছের যত্ন নিচ্ছি। আমি যেহেতু অনেক বেশি গাছ পছন্দ করি, আর তাই মাঝে মাঝেই আমি আমার গাছপালাগুলোকে এইভাবে করে আগাছা পরিষ্কার করে আমার আদর যত্ন ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করি। আদর যত্ন ভালোবাসা, এই কথাগুলো বলতে যেয়ে আজকে আমার ভিতরে একটা অন্যরকম ইমোশন কাজ করছে। মাইলস্টোন ট্র্যাজেডি সম্পর্কে তো আমরা সবাই অবগত আছি। পুরো শহর জুড়ে এখন এটারই চর্চা চলছে। এই ঘটনাটা আমি মনে করি যে আমাদের প্রত্যেকের হৃদয়কে এমনভাবে নাড়া দিয়েছে যে যতবার মনে করি ততবারই মনে হয় হৃদয়ে রক্তক্ষরণ হয়। একটু কাজ করছিলাম, বড় ছেলে বলল যে আম্মু আমাকে 1 কাপ চা দিয়ে যাও। চলে আসলাম ওর ঘরে, এসে দেখি যে ও সেই একই নিউজ দেখছে। ওর সাথে আমি কিছুক্ষণ বসলাম। আসলে এগুলো আর নিতে পারছি না। যতবার এই নিউজগুলো সামনে আসে ততবারই নিজের অজান্তে চোখ বেয়ে পানি পড়ে। যতবার এই দৃশ্যগুলো দেখি, বাবা মায়ের আহাজারি দেখি, বাবা মায়ের চিৎকার দেখি সন্তানের জন্য, মানে কলিজাটা একদম ফেটে যাচ্ছে। একটা জিনিস চিন্তা করে দেখেন, জীবন্ত কলিজার সন্তানকে স্কুলে নিয়ে এসে এক টুকরো কয়লা নিয়ে বাড়ি ফিরে যাওয়ার মতন দুঃখ বোধহয় পৃথিবীতে আর কিছুতেই নেই। আর বাবা মা সেই কয়লার টুকরোটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে যে একটা টুকরো তো পেয়েছি, যেটাকে মাটি দিলে হয়তো বা ওর কবরের সামনে যে একটু দাঁড়াতে পারবো। আল্লাহ তাআলা কোনো বাবা মাকে এই দিন না দেখাক, পৃথিবীর সকল সন্তানদেরকে আল্লাহ নেক হায়াত দান করুক, যেন সন্তানরা বাবা মাকে কাঁধে করে নিয়ে মাটির নিচে রেখে আসতে পারে। কোনো বাবা মায়ের যেন, কোনো বাবার কাঁধে যেন তার সন্তানের লাশ বহন করতে না হয়। এর চাইতে কষ্ট পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না, কখনোই হতে পারে না। আসলে আজকে হচ্ছে গিয়ে কাজ তো আমি করছি, যেগুলো কিনা আমাদের গৃহিণীদের খুবই কমন কাজ। সংসারে সবসময় এই কাজগুলো করতেই হয়, তো কাজগুলো তো আপনারা দেখছেনই। আমার আসলে অন্য কোনো কথা কেন যেন বলতে ইচ্ছা করছে না, শুধুমাত্র এই কথাগুলোই মনে চলে আসছে। তো কাজ করতে করতে ছোট ছেলেটা আবার চলে আসলো, এসে রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলল যে আম্মু 12টা বাজে, সকালে নাস্তা করেছি, এখনও কিছু খাইনি, প্লিজ আমাকে কিছু খেতে দাও। তো আমি হচ্ছে ওর জন্য একটু রসমালাই বেড়ে নিয়েছি। তো ওর আবদার ছিল আমিও যেন ওর সাথে বসে খাই। যদিও আমার হাতে অনেক বেশি কাজ ছিল, তারপরেও ওর আবদারটা আমি ফেলতে পারিনি, তাই ওকে জয়েন করলাম এবং দুজনে অনেকক্ষণ গল্প করলাম। আর আমাদের গল্পের বিষয়বস্তু ছিল যে আমরা আসলে কোথায় সেফ। আসলে আমরা কোথাওই সেফলি থাকতে পারবো না, না ঘরে না বাহিরে। বিপদ হলে ঘরেও হতে পারে, বাহিরেও হতে পারে। তো আমার ছেলেটা বলছিল যে আম্মু যখনই বাইরে যাই তুমি বলো যে এদিক ওদিক তাকাবে, গাড়ি আসছে কিনা দেখে নেবে, ঠিকঠাক মতো একদম স্কুলে পৌঁছে যাবে, আর কিন্তু বের হবে না, এরকম একটা কোনো কিছু বলে দিতে, তাই না? তা এখন চিন্তা করে দেখো তো, বাচ্চাগুলো তো সব স্কুলের ভিতরেই ছিল, কত শিক্ষক শিক্ষিকারা ছিল, তারপরে সেখানে একটা ঘটনা ঘটে গেল। তাহলে বদ্ধ ঘরের ভিতরেও কি মানুষ আসলে সেফ? সত্যি কিন্তু আমরা বদ্ধ ঘরের ভিতরেও সেফ না। যদি তাই হতো, সামান্য একটা মশা মারার কয়েল জ্বালানোর পরে কিন্তু অনেক বড় অগ্নিকাণ্ডের সৃষ্টি হতো না। একটা এলপি গ্যাস থেকে আগুন লেগে একই পরিবারের অনেক মানুষ নিহত বা আহত হতো না।
একটা রাইস কুকার ব্লাস্ট হয়ে অনেক মানুষ মরে যেত না। আর এই সমস্ত যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আছে, এগুলো তো আমরা গৃহিণীরা রেগুলারই ইউজ করে থাকি। ঘটনা ঘটলে তো প্রতিদিনই ঘটতে পারে, কিন্তু ঘটে তো সেদিনই যেদিন কি আল্লাহর ইচ্ছা থাকে। তার মানে এই যে ঘটনাটা ঘটেছে, এই সম্পূর্ণ পরিকল্পনা এবং সব কিছু তো আল্লাহর ইচ্ছেতেই হয়েছে। কারণ আল্লাহ তাআলা হচ্ছে উত্তম পরিকল্পনাকারী, আর যার ভাগ্যে যেটা আছে তার ভাগ্যে সেটাই ঘটবে। ভাগ্যের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন সেটা হোক আমরা খোলা আকাশের নিচে আছি কিংবা চার দেয়ালের ভিতরে ঘরের ভিতরে আছি, বিপদ যে কোনো জায়গায় হতে পারে। আর প্রতিদিন অনেক রকমের আতঙ্কে আমরা আতঙ্কিত হব এবং সেই আতঙ্কগুলোকে নিয়েই আমাদের জীবনটা পার করতে হবে। এখন এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর সব কিছুতেই একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করেই আমাদেরকে চলতে হবে যে আল্লাহ আপনি যে কোনো বিপদ থেকে আমাদেরকে মুক্ত রাখুন। অনেক কথাবার্তাই বললাম, আসলে আমার ভিতরে যে ইমোশনগুলো ছিল সেগুলি একটু একটু আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন যাবতই এই নিউজগুলো দেখে মনের ভিতরে একটা হাহাকার তৈরি হয়েছিল। আমার মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করলে হয়তো বা মনটা ভালো লাগবে। তো দুপুর হয়ে এসেছে, তাই এখন রান্না বাড়ার একটা প্রস্তুতি চলছে। এখন রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। এদিকে আমি অফ ক্যামেরায় প্রেশার কুকারে মুগ ডাল বসিয়ে দিয়েছিলাম, সেটাও কিন্তু দুটো শীষ দিয়ে ফেলেছে। তার মানে আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। আর আমি সবসময় 2-3 দিনের পেঁয়াজ সুন্দর করে একটু ছিলে ভালো মতো ধুয়ে পানিটা একটু ঝরিয়ে কাচের বয়মে করে নর্মাল ফ্রিজে রেখে দিই। 1 সপ্তাহ পর্যন্ত এই পেঁয়াজটা খুবই ফ্রেশ থাকে। তবে আমি এতদিনের জন্য কখনোই রাখি না, 2-3 দিনেরটা আমি করে রাখি। তারপর আমার যতটুকু লাগে বের করে বাস শুধুমাত্র কেটে নিই। পেঁয়াজটা কেটে ফ্রিজে রাখলে আমার কাছে একটা ব্যাড স্মেল আসে, ওটা বেশি একটা ভালো লাগে না। তার চাইতে এভাবে রাখাটাই মনে হয় বেশি ভালো। আসলে আমি যেভাবে কাজটা করি সেটাই তো আপনাদের সাথে শেয়ার করি, তাই আমার কাছে যেটা ভালো লাগে সেটাই একটু বললাম আপনাদেরকে। কিছু কাঁচামরিচ নিয়ে আসা হয়েছিল, যেহেতু আমার ফ্রিজে আগের কাঁচামরিচ ছিল তাই এগুলোকে আমি ভালো মতো বোটা ফেলে দিয়ে একটু ধুয়ে গুছিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর কিভাবে রেখেছি তা তো আপনারা দেখে নিয়েছেন। ধনেপাতাও কিন্তু আমি ঠিক একই প্রসেসে রাখি। তারপরে যদি আপনাদের মনে হয়ে থাকে যে আমার ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন আছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। রান্নাবান্না তো শুরু করে দিয়েছি, আর আজকে একদম সিম্পল দুটো রান্না করব, তাহলে সাথেই থাকুন। আজকে আমার লাঞ্চ মেনু হচ্ছে সামুদ্রিক বেলে মাছ ভুনা আর কাতল মাছের মাথা দিয়ে মুগ ডাল। কিছু কিছু রান্নার ক্ষেত্রে আমি গরম তেলের ভিতরে একটু আস্ত জিরা ফোড়নটা দিয়ে দিই, এতে করে না ওই তরকারিটা অনেক বেশি ফ্লেভারফুল হয়, খেতেও বেশ লাগে। যেহেতু আমার ঘরে ফ্রেশ টমেটো ছিল না, কিন্তু ফ্রোজেন করা অনেক টমেটো ছিল, তো আমি আজকে ফ্রোজেন করা টমেটোটাই দিচ্ছি। আসলে রান্না নিয়ে আর কি বলবো, রান্না ধরতে গেলে সবাই আমরা একই রকমভাবে করি, হয়তো বা শুধু কারো কারো রান্নার ধরনটা একটু আলাদা, কিন্তু কিছু কমন মশলা যেটা সেটা আমরা সবাই একই রকম ইউজ করে থাকি। তো এই পাশে তো আমি মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি, আরেক পাশে আমি মুগ ডালের জন্য কিন্তু অলরেডি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখানে একটু আদা রসুন বাটা, তাছাড়া হচ্ছে গিয়ে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া যা যা আছে সেই মশলাগুলোই দিয়ে দিয়েছি। এখন আমি খুব ভালো মতো করে এটাকে একটু কষিয়ে নিব। আর এটা আসলে কিন্তু মুড়ি ঘন্ট না, কারণ মুড়ি ঘন্টটা যখন আমি রান্না করি সেটাতে আমি একটা স্পেশাল মশলা দেই। এটা একটা নর্মাল রান্না, মানে মুগ ডাল দিয়ে জাস্ট কাতল মাছের মাথাটা হালকা কিছু মশলা দিয়ে রান্না করা, এতটুকুই। মাছের মাথার সাথে যেন মশলাগুলি খুব ভালো মতো একদম মিশে যায়, এর জন্য ওলট পালট করে এগুলোকে একটু নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। দিয়ে দিলাম গরম পানি। যে কোনো রান্নার ক্ষেত্রেই আমি গরম পানিটাই দেই, এতে করে যেমন রান্নার টেস্ট ভালো আসে, সেই সাথে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার বেলে মাছটাও কিন্তু প্রায় হয়ে এসেছে, পরিমাণ মতো পানি এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা, এবং ধনেপাতা দেওয়ার পরে এটাকে আমি আর নাড়াচাড়া দিব না, শুধু ঢেকে রেখে দিব। এগুলো হতে থাকুক, আমি না হয় একটু ঘুরে আসি।
আবারও ফিরে এলাম। কি হলো, আপনারা সবাই আছেন তো? আমার মাছের মাথাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মুগ ডাল রান্নার যে বাকি প্রসেসিংগুলো আছে সেগুলো করে নিচ্ছি। যারা কষ্ট করে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, যদি আমার ভিডিওর কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি পরবর্তীতে নতুন নতুন যত ভিডিও দিব সবগুলো ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর যারা ইতিমধ্যে এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার বেলে মাছের ভুনাটা তো হয়ে গিয়েছে, আর মুগ ডালটা আমি একটা বলক আসা পর্যন্ত অপেক্ষায় ছিলাম। যেহেতু বলক চলে এসেছে, একে একে আমি মাছের মাথা, ধনেপাতা এবং দিয়ে দিচ্ছি ঘি। আর ঘি দেওয়াতেই কিন্তু এই রান্নার আসল টেস্টটা বেরিয়ে আসবে, তাই ঘি মাস্ট। ফাইনালি আমার রান্না কমপ্লিট। কালারটা কেমন হয়েছে নিশ্চয়ই কালার দেখে বুঝতে পারছেন যে রান্নাটা কেমন হতে পারে। ইয়েস, রান্নাটা কিন্তু সত্যি খুব মজা হয়েছিল। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ফিরে আসবো আবার কোনো একদিনে নতুন আরও একটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত আপনাদের সবার সঙ্গ আমার কাম্য। আল্লাহ হাফেজ।